পররাষ্ট্রমন্ত্রী যখন আমাদের সাথে কথা বললেন সাংবাদিকদের সাথে, তখন উনি যেটা বলেছেন যে দুটো শব্দ, একটা অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। 30 দিনের একটি বিধান রয়েছে, টাইম ফ্রেম রয়েছে, যে ইন্টারপোলকে জানিয়ে আনার যে প্রক্রিয়া। ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার এবং দুর্নীতি দমন কমিশন সেই প্রক্রিয়াটি শুরু করেছে। 2015 থেকে এখন যদি ধরি, 1 দশকের মধ্যে পুরো চিত্রই পাল্টে গেছে। এখন এত বেশি আম চাষ হচ্ছে যে ওখানকার কৃষকেরা সেই রকম মূল্য পাচ্ছে না। কুরাসাওয়ার মতো একটা দেশ দেখেন 7-1 গোলে হেরেছে, সেটা তাদের মাথা ব্যথা নাই, তারা উৎসব করছে, সেলিব্রেট করছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করি। আমাদের একজন উপদেষ্টা, যিনি স্টেট মিনিস্টার পদে তিনি আছেন, তিনি গতকাল ভারতে যাওয়ার পরে দিল্লিতে বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়। তো এ নিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটা কি পর্যায়ে আছে সে নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। শাহরিয়ার ভাই, মানে কি ঘটেছিল গতকাল এবং এখন আমাদের বায়োল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে এর ইম্প্যাক্ট কি? ধন্যবাদ। সংক্ষেপে একটু ঘটনাটা যদি বর্ণনা করি, জাহিদুর রহমান, অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, আয়োরা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, সেটার যে সিনিয়র অফিসিয়াল মিটিং, সেটাতে অংশগ্রহণ করার জন্য উনি ঢাকা থেকে একটা টিম নিয়ে দিল্লি গিয়েছিলেন অংশগ্রহণ করার জন্য। তার এই সফর, এই টিম সহ তার এই সফর শুক্রবার দিন, যদি একদম স্পেসিফিক বলি, দুপুরের দিকে 12টার দিকেই ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে থ্রু নোট ভার্বাল, যেটা কূটনৈতিক যে আদান প্রদান করা হয় যে পদ্ধতিতে, সেই নোট ভার্বাল দিয়েই ভারতীয় কর্তৃপক্ষকে কিন্তু জানানো হয়েছে যে অ্যাডভাইজার এবং তার টিম, বাংলাদেশের টিম রোববার দিন দিল্লি সফর করবেন। এই বিষয়টা জানানোর পরে রোববার দিন যখন উনি ট্রাভেল করলেন, দিল্লিতে গিয়ে যখন উনি পৌঁছালেন, আমাদের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ সাহেব এবং আরও হাই কমিশনের কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন তাকে রিসিভ করার জন্য, এবং ওনাকে স্বাভাবিকভাবেই ইমিগ্রেশনে তো যেতেই হবে। এখানে বলে রাখা ভালো যে উনি সবুজ পাসপোর্ট, উনি কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা নেননি। এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল চয়েস। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইজ দেয়ার, যদি আপনি মনে করেন যে আপনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেবেন নিতে পারেন, আর নাহলে আপনি কিন্তু আপনার যে নর্মাল পাসপোর্ট সেটা আপনি ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র ডিপ্লোম্যাট যারা, তারা সবুজ পাসপোর্ট ব্যবহার করতে পারে না। কিন্তু প্রতিটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, আরও অনেকে আছে যেমন 300 জন সংসদ সদস্য, তারাও কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পান, লাল পাসপোর্ট যেটাকে বলি। সচিব পদমর্যাদায় যারা রয়েছেন, জাস্টিস বা জেনারেল, তাদেরও কিন্তু প্রত্যেকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পান। কিন্তু তারা যদি মনে করেন যে তারা এই পাসপোর্টটা নেবেন না, তারা সেটা করতে পারেন, কিন্তু ডিপ্লোম্যাটদের জন্য এটা প্রযোজ্য না, তাদেরকে এটা নিতেই হয়। তো উনি সবুজ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করছিলেন, এবং ইন্ডিয়ান ভিসা না, ওনার যেটা ছিল সার্ক স্টিকার ভিসা। এই বিষয়টা হচ্ছে গিয়ে যে এই সার্ক ভিসাটা থাকলে আপনি সার্কভুক্ত সমস্ত দেশে যেতে পারবেন। সে ফর এক্সাম্পল, একজন বাংলাদেশের সিটিজেনের যদি সার্ক স্টিকার থাকে, তাহলে সার্কের মোট 8টা দেশ, বাকি 7টা দেশে সে এই স্টিকার দেখিয়ে সে ট্রাভেল করতে পারবে। এটা একটা সার্কের মেকানিজম, সার্কের যে আমব্রেলা, সেটার মেকানিজমের আন্ডারে এই ভিসাটা দেওয়া হয়। এবং এটাতে যদি কেউ বলে যে আমার দেশে তো ভিসা নিয়ে আসে না, বলে যে আমি তো সার্ক স্টিকার ভিসা নিয়ে আসছি, এবং হি ইজ এন্টাইটেলড এবং শুড বি অ্যালাউড যে তাকে এইটাতে ঢুকতে দেওয়ার বিষয়। এইখানে যখন উনি গেলেন, তারপরে আমরা যেটা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে যেহেতু 2024 সালে আওয়ামী লীগ যে রেজাইম ছিল, উনি তার একজন ক্রিটিক ছিলেন, খুব ভোকাল ছিলেন তাদের বিরুদ্ধে। সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ব্ল্যাকলিস্ট করে। আচ্ছা, ব্ল্যাকলিস্ট করার কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভিতরেও কিন্তু এই ব্ল্যাকলিস্টের জিনিসটা থাকে যে এই পার্টিকুলার ব্যক্তি যদি ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করে, ইমিগ্রেশনের সাথে সাথে একটা তারা ফ্ল্যাগ করে যে এই পার্টিকুলার ব্যক্তিটা ইজ ডেঞ্জারাস ফর ইন্ডিয়া আর হোয়াট এভার দ্য কেসিস। তো ব্ল্যাকলিস্টের বিষয়টা এইটাই। তো এখানে যেটা বলা হচ্ছে যে ওইটা স্টিল রিমেইন,
উনি যে অ্যাডভাইজার হয়েছেন, অ্যাডভাইজারের পরে আমরা নোট ভার্বাল দিয়ে তাদেরকে জানিয়েছি যে আওয়ার অ্যাডভাইজার ইজ ট্রাভেলিং টু ইন্ডিয়া। তারপরেও রোববার দিন যখন এই ঘটনা ঘটে তখনও কিন্তু ওইটা ছিল, ইমিগ্রেশনের ওখানে ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে যে তোমার এখানে রেড ফ্ল্যাগ আছে, তুমি কে, তুমি কোথা থেকে আসছো, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন তাকে করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে একটা জায়গায় নিয়ে এসে তাকে বসিয়ে তাকে 2 ঘন্টার উপরে, যেটা ইন এনি কেস একটা স্টেট মিনিস্টার পদমর্যাদার একজন অ্যাডভাইজারকে আপনি 2 ঘন্টা বসিয়ে রাখবেন, তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, এটা অবশ্যই হয়রানিমূলক কাজ। আজকে কি হলো? আচ্ছা, ওই দিনকার ঘটনাটা ইন বিটুইন পিরিয়ডে আমাদের যে হাই কমিশনার ছিলেন তিনি রিপিটেডলি তাদের যে ফরেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখানে যোগাযোগ করেছেন জিনিসটাকে রিজলভ করার জন্য। 2 ঘন্টা পরে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউ আর অ্যালাউড টু গো। ততক্ষণে জাহেদ সাহেব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে উনি আর দিল্লিতে ভিজিটটা বাতিল করবেন এবং ওখান থেকে হাই কমিশনের সহযোগিতায় উনি কলম্বোতে টিকিট করে সেখান থেকে ঢাকায় ফেরত এসেছেন। এটা হচ্ছে সেদিনকের ঘটনা। এরপরে যখন এটা ঢাকায় আমরা জানতে পারলাম, মানে মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের মেশিনারি এটা জানতে পারলো, তো সকাল থেকেই আমরা এটা নিয়ে টেন্স ছিলাম যে কি হবে। আজকে দুপুরের পরে পররাষ্ট্রমন্ত্রী যখন আমাদের সাথে কথা বললেন সাংবাদিকদের সাথে, তখন উনি যেটা বলেছেন যে 2টো শব্দ, একটা অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। এবং সাবসিকুয়েন্টলি ভারতের যে অ্যাক্টিং হাই কমিশনার, আপনারা জানেন যে ভারতে যে হাই কমিশনার ছিলেন তিনি ওখান থেকে চলে গেছেন, এবং হাই কমিশনার ডেজিগনেট দীনেশ ত্রিবেদী উনি ঢাকায় এসছেন, কিন্তু উনি এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি যেহেতু উনি ক্রেডেনশিয়াল দেননি। তো ফলে যেটা দেখা যাচ্ছে যে ওই অ্যাক্টিং হাই কমিশনারকে তলব করা হয়েছে, তলব করার পরে বাংলাদেশের যে অসন্তোষ সেটা জানানো হয়েছে। ইন দ্য মিন টাইম যেটা দেখা যাচ্ছে যে আমরাও তো বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলছি যে এই গোটা বিষয়টাকে একটা ডেলিবারেট অ্যাটেম্পট টু হ্যারাস অ্যান্ড হিউমিলিয়েট এ বাংলাদেশি গভর্নমেন্ট অফিসিয়াল, তাকে এইভাবেই এটাকে বিবেচনা করা হচ্ছে। গভর্নমেন্টও এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং এই যে ঘটনাটা 2-2.5 ঘন্টা একজন মন্ত্রী পদমর্যাদার কাউকে আপনি অপেক্ষা করিয়ে রাখবেন, এবং ইন দ্য মিন টাইম যখন আমাদের নোট ভার্বাল দেওয়া হয়েছে, যখন আমাদের হাই কমিশনার তাদেরকে জানিয়েছে যে এই ধরনের ঘটনা ঘটছে, তারপরেও কিন্তু 2 ঘন্টারও বেশি সময় ধরে, যেখানে এটা কয়েক মিনিটের বিষয়, যে যদি কারো কোনো প্রশ্ন থেকেই থাকে, ইভেন যদি আমি বিবেচনা পুরো বেনিফিট অফ ডাউট দিলাম যে ওখানে ওটা ফ্ল্যাগ করাও ছিল, তো এটা তো একটা ফোন কলের মাধ্যমে এটা সমাধান করা যেত, বাট ইন্ডিয়ান অথরিটিস কিন্তু সেটা করেনি। ফলে আজকে তাহলে মানে বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ান অ্যাক্টিং যে হাই কমিশনার, তাকে চিঠিতে আসলে কি বলা হলো, কি মানে যেটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থাকে যে ডিপ্লোম্যাটিক্যালি কি বলবো না বলবো, সেটারও একটা গণ্ডি থাকে। এখানে যেটা বলা হয়েছে, নাম্বার 1 অসন্তোষ, এবং এই ধরনের ঘটনাটা যেটা মন্ত্রী যেটা বলেছেন আনওয়ারেন্টেড এবং রিগ্রেটেবল। এই চিঠির মেসেজটা ছিল এটাই যে আমরা এই ধরনের ঘটনা তোমাদের কাছ থেকে আশা করি না, এবং যেটা ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অনভিপ্রেত, এটা হওয়ারই উচিত ছিল না, এবং এটার বিষয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত অসন্তুষ্ট এই ঘটনার কারণে, ইন্ডিয়ান অথরিটিসের এই আচরণের কারণে, সেটার বিষয়টাই বলা হয়েছে। এখানে আর একটা জিনিস মনে হয় একটু বলে রাখা ভালো, এই আমরা যারা এখানে কাজ করছি তারা জিনিসটা একটু খেয়াল করে দেখেছি যে একটা গ্রুপ, ইন্ডিয়া ইজ অ্যাট ফল্ট, নিঃসন্দেহে আমাদের একজন মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাকে হ্যারাস করা এবং তারা ডেলিবারেটলি অ্যাটেম্প্ট নিয়ে তাকে হ্যারাস করা হয়েছে, এটার বিষয়ে মোটামুটি বাংলাদেশের পক্ষ থেকে কোনো সন্দেহ করা হচ্ছে না। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, লক্ষণীয়, যে একটা মহল কিছু বলার চেষ্টা করছে যে এইটার জন্য কিছুটা হলো বাংলাদেশ হাই কমিশন ইন ইন্ডিয়া অথবা হাই কমিশনার অথবা জাহেদ সাহেব, এটা তাদেরও কিছুটা ব্লেম আছে। যেমন এটা বলা হয় যে অনেকে বলার চেষ্টা করছে যে হাই কমিশন বা হাই কমিশনার
ভারতীয় কর্তৃপক্ষকে কি জানিয়েছিল যে জাহেদ সাহেব ভিজিট করছেন? অ্যাবসার্ড একটা আইডিয়া, কোথা থেকে নোট তারা এটা ভার্বালে তো নোট বলা ভার্বালের মাধ্যমে এটা বলা জানানো হয়েছে, হয়েছে। হ্যাঁ। আবার বলা হচ্ছে যে জাহেদ সাহেব কেন গ্রিন পাসপোর্ট নিয়ে গেলেন? কোনো কিচ্ছু এসে যায় না। আমার গ্রিন পাসপোর্ট আর ডিপ্লোম্যাটিক পাসপোর্টের আমার ইচ্ছা, আমি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিব না, কারণ আমি তো ডিপ্লোম্যাট না। আমি এন্টাইটেলড, আমি এটা পাওয়ার যোগ্য বিকজ অফ মাই পজিশন, কিন্তু আমি যদি ইচ্ছা করি আমি নাও নিতে পারি। এটার জন্য কোনো দেশে ট্রাভেল করা আটকে যাবে এবং সেই দেশে কর্মকর্তারা যদি হ্যারাস করে উইদাউট এনি রিজন, উইদাউট এনি এক্সপ্লেনেশন, তাহলে এটা সেই দেশের ঘাড়ের উপরেই বর্তায়। জায়েদ সাহেব গ্রিন পাসপোর্ট নিয়ে ভিজিট করেছেন অথবা উনি সার্ক স্টিকার নিয়ে ভিজিট করেছেন, এই জন্য উনাকে যেটা কিছুটা হলেও প্রচ্ছন্নভাবে বলার চেষ্টা করা হয় যে এটার কারণে হয়তো বা এটা ঠিক না। এটা ঠিক হয়নি তার, এইটার কোনোই যুক্তি নাই। বা হাই কমিশন বা হাই কমিশনারকে বলা হচ্ছে যে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ওই পার্টিকুলার সময়, এবং একটা জায়গায় তো ইনিশিয়াল স্টেজে বলাই হচ্ছিল যে হাই কমিশনার কিছুই করেন নাই বা হাই কমিশন কিছুই করে নাই। পরবর্তীতে ইভেন এটাও বলা হয়েছে যে ইন্ডিয়ান অথরিটিস তার বিরুদ্ধে বা তাকে কোনো অসম্মানজনক কোনো আচরণ করেনি। আবার কয়েক ঘন্টা পরে ওই একই ব্যক্তি আবার বলছে যে একটা ক্ল্যারিফিকেশন দিচ্ছি যে না, আমার জাহেদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে এবং তাকে যে আনডিউ হ্যারাস করা হয়েছে সেটা উনি বলেছেন, ফলে আমি একটা ক্ল্যারিফিকেশন দিচ্ছি। এই ঘটনাও কিন্তু ঘটেছে। এবং এটার থেকে যেটা মনে হয় যে এইটা অনেকেই বলছে যে এটা হয়তো বা একটা পার্সোনাল গ্রিভেন্স থেকে তারা এই ধরনের ব্লেম করার চেষ্টা করছে, অথবা তারা ইন্ডিয়া যে দোষটা করেছে সেটাকে লুকোনোর জন্য বা সেটাকে ঢাকার জন্য তারা একটা চেষ্টা চালাচ্ছে। দুবাইয়ে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে আটকের পর এখন দেশে নেয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু আসলে কি তাকে দেশে আনা যাবে? কি ধরনের আইনি জটিলতা আছে বা কি ভাবে তাকে আনা সম্ভব, এগুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। কামরুজ্জামান, কিভাবে আসলে আনা যাবে, আর আদৌ কি তাকে আনা যাবে? ধন্যবাদ আপনাকে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে দুবাইয়ের একটি শপিং মল থেকে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অবস্থায় তাকে ফিরিয়ে আনা নিয়ে নানা রকম সংশয় এবং আলোচনা চলছে। এর মধ্যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে বলেছেন 30 দিনের একটি বিধান রয়েছে, টাইম ফ্রেম রয়েছে যে ইন্টারপোলকে জানিয়ে আনার যে প্রক্রিয়া, ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার এবং দুর্নীতি দমন কমিশন সেই প্রক্রিয়াটি শুরু করেছে। আপনি জানেন যে এখানে কিছু জটিলতার বিষয়গুলি আমি আপনাকে বলি। আমি পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে 17টি মামলায় হত্যার হুকুমদাতা হিসেবে বেনজির আহমেদের নাম রয়েছে। এছাড়া শাপলা চত্বর হেফাজতে সমাবেশে যে 58 জন হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে সহ আরও মানবতা বিরোধী বিভিন্ন অভিযোগে, ঘটনা বলতে মানে অভিযোগ রয়েছে, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেগুলো তদন্ত চলছে, এরকম ঘটনা আছে 10টি, অভিযোগ আছে 10টি। তবে পুলিশ কর্মকর্তা বলেছেন যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলি নিয়ে এবং মামলায় আসামি করা নিয়ে নানা রকম বিতর্ক হয়েছে এবং গায়েবী মামলা আছে, গণ আসামি আছে, এগুলো একটা বিতর্ক আছে। এই বিতর্কটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন অবগত। এই অবস্থায় এই বিতর্কিত মামলাগুলিতে ব্যাপারটা তারা যে বেনজির সাহেবকে ফিরে আনার ব্যাপারে সামনে আনতে চাচ্ছে না। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং উন্নত দেশগুলিতে ফাঁসির খুব বিরুদ্ধে। এইসব আদালতে যেহেতু ফাঁসির আদেশ দেওয়া হয়, এইসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ এবং তদন্ত কাজ নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এই অবস্থায় পুলিশের কর্মকর্তারা মনে করছেন যেহেতু দুর্নীতি দমন কমিশনে দায়ের করা 6টি মামলার মধ্যে একটি মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা বলেই তো ইন্টারপোলকে আহ্বান জানানো হয়েছিল বেনজিরের ব্যাপারে তথ্য দিতে, এবং সেই তথ্যসূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সেই গ্রেপ্তারি পরোয়ানার বলেই তাকে ফিরে আনার জন্য চিঠি প্রস্তুত করছে দুদক। আপনি জানেন যে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে যেখানে বেনজিরকে গ্রেপ্তার করেছে সেখানে জাতীয় ভাষা কিংবা আরবি ভাষা, তো এখানে আমাদের দেশে যে আদালতের রায়টা হয়েছে সেটা হয়েছে বাংলাতে, আবার ইংরেজিতে। তো সেটাকে এখন অনুবাদ করে আরবিতে অনুবাদ করা হচ্ছে। আরবিতে অনুবাদ করা হলে পরে আগামী বৃহস্পতিবারের ভিতরে দুদক থেকে পুলিশ হেডকোয়ার্টারের যে এনটিএমসি আছে
পুলিশ হেডকোয়ার্টার যে হুম। শাখা রয়েছে যে যেটা যা ইন্টারপোলের সাথে যারা ইন্টারপোল ইন্টারপোলের সাথে related যারা কাজ করে। রিলেটেড যে কাজ করে হুম, তারা যোগাযোগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক শাখায় পাঠাবে। সেই রাজনৈতিক শাখা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটা ভাবে যোগাযোগ করতে পারে, সরাসরিও দুবাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাতে পারে, আবার চাইলে পরে বাংলাদেশের যেখানে কনসুলার আছে তার মাধ্যমে পাঠাতে পারে। সেটা এখনো ডিসিশন ফাইনাল হয়নি। আপাতত এই তার যে মামলার কাগজগুলি আছে যে এমনি আগের ওকে যে- ঘটনা কি বলে, মানে দুবাই থেকে কি এর আগে আমরা কাউকে আনতে পেরেছি কি? হ্যাঁ, দুবাই থেকে এরকম ইন্টারপোলের মাধ্যমেই মানে আসামি ধরা পড়া আসামি ফিরে আনার নজির বাংলাদেশের নিকট অতীতেই রয়েছে। গত মে মাসে একজনকে ফিরে আনা হয়েছে, তার নাম আরিফ, যিনি নরসিংদীর একটি হত্যা মামলার 1 নম্বর আসামি ছিল, এক মুক্তিযোদ্ধা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, তার হত্যা মামলার আসামি ছিল। এর আগে এই মামলার আরেকজন আসামি মহসিন, তাকে 2025 সালে ইন্টারপোলের মাধ্যমে দুবাই গ্রেপ্তারের পরেই তাকে ফিরে আনা হয়েছিল। মহসিনের দেওয়া তথ্যেই আরিফকে আটক করা হয় এবং তাকে ফিরে আনা হয়। আবার নেগেটিভ চিত্র আছে, যেমন আপনি যদি দেখেন যে বাংলাদেশের একজন মোস্ট ওয়ান্টেড টপ টেরর জিসান, যাকে মন্টি নামে অনেকে চিনে, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এখানে 19 সালে। তো তাকে কিন্তু ফিরে আনা সম্ভব হয়নি, কারণ তার কাছে অন্য দেশের পাসপোর্ট পাওয়া গেছিল। এখানে আরেকটা গুঞ্জন আছে, গল্প আছে, জনশ্রুতি আছে। আরাব খান নামে এক যুবক, যিনি এখানে গোল্ডের ব্যবসা করে, তাকেও ফিরে আনার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, বাট তার ব্যাপারটা নিয়ে এখনো দুই দেশের সরকারের মধ্যে কোনো নিশ্চয়তা পাওয়া যায় না, তাকে আটক করা হয়েছিল কি হয়নি। বাংলাদেশের সাথে কি দুবাইয়ের কোনো বন্দি বিনিময় চুক্তি আছে? না, এটা বন্দি বিনিময় চুক্তি নাই, কিন্তু বাট ইন্টারপোলের যেহেতু সহযোগিতা আছে, ইন্টারপোলের আসামিকে ধরে মানে দুই পক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার মাধ্যমে ফিরে দেওয়ার নজির তো আছে। তার মানে দ্বিপাক্ষিক একটা সম্পর্কের কারণে। আবার বেনজির সাহেবের সাথে যেটা শুনলাম যে ওনার যেহেতু মানে যেটা জানতে পারলাম, ওনার যেহেতু পর্তুগাল সব বিভিন্ন দেশে পাসপোর্ট আসে, সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে, তৈরি হতে পারে। যেমন যে আরাব খানের ব্যাপারে যেটা শোনা গেছে যে তার ইন্ডিয়ার পাসপোর্ট ছিল। তো যদি ইন্টারপোলের সিস্টেমটা হচ্ছে যে দেশের তার নাগরিকত্ব থাকে, পাসপোর্ট থাকে, সেই দেশকে জানায়, সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি তার মতামতটা না হয়। এক্ষেত্রে যদি বেনজির সাহেব মধ্যপ্রাচ্যে কোনো দেশে পাসপোর্ট নাগরিকত্ব থাকে, তাকে সে দেশেও পাঠানো হতে পারে। এটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। অনেক কিছুই পুলিশ হেডকোয়ার্টার এবং হোম মিনিস্ট্রি মানে খোলাসা করে বলছে না। তো হয়তো বা 2-1 ভিতরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। গত প্রায় 1 দশকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকরা অন্য ফসলের বদলে আম চাষের উপরে বেশি ঝোঁকে। তবে আম চাষ হচ্ছে সেখানে সেই আমের চাহিদা খুব একটা বাড়েনি, যে কারণে এখন নানা ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন রূপায়া শ্রেষ্ঠা। রূপায়া, কি ধরনের প্রবলেম আসলে হচ্ছে? এখন দেখা যাচ্ছে যে একটা সময় তো ছিল উত্তরবঙ্গে প্রচুর ধান উৎপাদন করতো, বেশিরভাগই উত্তরবঙ্গে এত বেশি ধানি জমি ছিল যে সেখানে সব ধান, গম, ধান, পাট। এখন দেখা যাচ্ছে সেই চিত্র পাল্টে গেছে। এখন ধানের পরিবর্তে মানুষ এখন অনেক বেশি মানে আম চাষ করা শুরু করেছে, লিচু চাষ করা শুরু করেছে, যেহেতু ওখানে অনেক বেশি উৎপাদন হয় এবং যে ফলে কৃষকেরা ওখানে ঝুঁকেছে। যেমন 2015 সালে দেখা গেছে যে যেখানে নওগাঁয় 6,000 হেক্টরের মধ্যে শুধুমাত্র আম চাষ হতো, সেটা এখন দাঁড়িয়েছে 30,000 হেক্টরে গিয়ে। 30,000 হেক্টরের মধ্যে মানে আম চাষ হচ্ছে। তার মানে এটাই বোঝাতে চাচ্ছি যে কি পরিমাণ জমিতে আসলে এখন আম চাষ হচ্ছে বা লিচু চাষ হচ্ছে, এই বিষয়গুলো। পাশাপাশি দেখা যাচ্ছে ঠিক একই চিত্র দেখা যায় হলো যে আপনার রাজশাহীতেও, যেখানে আগে 8,000 হেক্টরের জায়গাতে আম চাষ হতো, এখন সেখানে 19,000 হেক্টরে আম চাষ হচ্ছে। তো সেই 1 দশকে মানে 2015 থেকে এখন যদি ধরি, 1 দশকের মধ্যে পুরো চিত্রই পাল্টে গেছে। এখন এত বেশি আম চাষ হচ্ছে যে ওখানকার কৃষকেরা সেই রকম মূল্য পাচ্ছে না, যেহেতু চাষ বেশি, উৎপাদন বেশি হয়। এখন দেখা যাচ্ছে কম দামে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এছাড়া পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থা আচ্ছা, মানে কৃষকরা কি ধরনের সমস্যার মধ্যে পড়ছেন? আম তো উৎপাদন অনেক বেড়ে গেছে, মানে হেক্টরের পর হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। মানুষ ধরেন ধান, যেখানে একসময় ধান চাষ হতো আপনি বললেন, বা অন্য একটা জিনিস উৎপাদন হতো, সেখানে মানুষ এখন আম গাছ লাগাচ্ছে এবং সেখান থেকে আমের বাগান তৈরি হচ্ছে। তো চাহিদা বাড়ছে, মানে যেভাবে তারা কৃষকরা আম গাছ, আম বাগান বানিয়েছে, সে উৎপাদন অনেক বেড়েছে, চাহিদা তো বাড়েনি। তো কৃষকদের আসলে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? কৃষকরা আসলে ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকেরা এত বেশি উৎপাদন হয়ে গেছে সেখানে, যে এখন সেখানে লোকালি আমের
দাম এত কম যে সেটা আসলে দেখা যাচ্ছে যে ঢাকায় আসতে আসতে পরিবহন খরচ হলেও মানে আমের সেই ন্যায্য মূল্যটা পাচ্ছে না, কারণ এখন বাংলাদেশে প্রায় সব জায়গায় আম চাষ হয়। যদিও উত্তরবঙ্গের নওগাঁ, সাতক্ষীরা, নাটোর, এই গাইবান্ধা, রংপুর, এইসব জায়গা, রাজশাহী, এগুলো হলো যে আমের জন্য বিখ্যাত জায়গা। এখানে সব চাঁপাইনবাবগঞ্জ তো আছে, তো যেমন চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলায় প্রচুর আম উৎপাদন হয়েছে, যেটা আসলে অনেক বেশি। তো এইসব এলাকায় যে আম উৎপাদন হচ্ছে সেগুলো আসলে লোকাল হাত ঘুরে যখন এই ঢাকা শহরে আছে তখন দেখা যাচ্ছে যে কৃষকেরা সেই ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এবং আমাদের আসলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় আসলে এত বেশি আম কিন্তু এগুলো রপ্তানি করার কোনো সুযোগ নেই, পাশাপাশি সংরক্ষণেরও কোনো সুযোগ দেখা যাচ্ছে না, সরকারও এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তার মানে হচ্ছে যে আমাদের দেশে যে মানে অভ্যন্তরীণ যে চাহিদা, সে চাহিদা বাড়ে নাই, যার কারণে যে আম উৎপাদন হচ্ছে সেই চাহিদার তুলনায় সেটা অনেক বেশি, যে কারণে এই আমের দামটা পাচ্ছে না। আবার আমরা যে এই বেশি উৎপাদন হওয়া আম বিদেশে রপ্তানি করব সেই সুযোগও নাই। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম দেখা গেছে না। আর আরেকটা সমস্যা দেখা গেছে, সেটা হচ্ছে সংরক্ষণের ব্যবস্থা নেই, যে কারণে হিমাগার নেই, সংরক্ষণ করতে পারছে না সরকার, এর জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। যেহেতু এত আম সারা বছর ধরে যে মানে এত আম যেহেতু একটা পচনশীল বস্তু, সেহেতু তাকে অবশ্যই কম দামে ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু সংরক্ষণ করতে পারছে না। তো এতে অবশ্যই কৃষকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটাই হলো যে মানে সার্বিক চিত্র, যে কারণে হলো যে কৃষকরা যথেষ্ট মানে এত কষ্ট করে ইনভেস্ট করার পর, বিনিয়োগ করার পর, এত শ্রম দেওয়ার পর তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং অবশেষে তারা আসলে এটা হতাশা প্রকাশ করছে আর কি। জার্মানির বিপক্ষে কুরাসাও নামে ছোট্ট একটি দেশ খেলেছে এবং একটি গোলও দিয়েছে। এটি নিয়ে পুরো ফুটবলে এখন আলোচনা চলছে। এই নিয়ে কথা বলবেন আমাদের হেড অফ স্পোর্টস রুবায়েদ ইফতেখার। রুবায়েদ, মানে ছোট্ট একটি দেশ কুরাসাও, সেটা জার্মানিকে 1 গোল দিয়েছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা। বিষয়টা দেখেন, কালকের ম্যাচটা যদি আমরা দেখি, কাগজে কলমে ম্যাচটা দেখলে মনে হবে যে হ্যাঁ, জার্মানি 7-1 গোলে জিতেছে, নিরঙ্কুশ প্রাধান্য ছিল, সবই ঠিক আছে। কিন্তু আপনি যদি স্টোরিটা কুরাসাওয়ের সাইড থেকে দেখেন, যে মাত্র 1,58,000 জনসংখ্যার একটা দেশ, 444 বর্গ কিলোমিটার, মানে এটা ঢাকা জেলার থেকেও ছোট একটা দেশ, দ্বীপ দেশ, ছোট্ট ক্যারিবিয়ান সমুদ্রে, এবং 1,60,000 জনসংখ্যা আমাদের ঢাকার যে কোনো একটা থানার জনসংখ্যার থেকেও কম। তারা বিশ্বকাপ খেলছে, এটা একটা প্রথম ব্যাপার। এবং জার্মানির সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল 17 মিনিট। এই ক্রেডিটটা আসলে তাদের পুরো দেশটাতে এটা নিয়ে আসলে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। দেশের প্রায় 15-20 হাজার লোক আমেরিকা এসেছেন খেলা দেখতে। তারা যেখানেই যাচ্ছেন তাদের নীল জার্সি পরে ব্লু ওয়েভ ডাকা হচ্ছে তাদেরকে। এবং তারা যে এত বড় ব্যবধানে হেরেছেন এটা নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথাই নাই। তারা বলছে যে আমরা তো হারবই, আমরা লোয়ার র্যাঙ্ক টিম, কিন্তু যেভাবে আমাদের ছেলেরা লড়াই করেছে, বুক চিতিয়ে খেলেছে, এবং একটা গোল আমরা জার্মানির বিপক্ষে, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে করেছি, সেটা আসলে অত্যন্ত গর্বের ব্যাপার। এবং ম্যাচ শেষেও কিন্তু কুরাসাওয়ের কোচ, অভিজ্ঞ কোচ, তিনি ডিক অ্যাডভোকাট, তিনি বলেছেন যে এই হার আসলে লজ্জার কিছু না, আমরা এটা অত্যন্ত গর্বিত, এটা দিয়ে আমাদের নতুন একটা যাত্রা শুরু হলো। তো আমরা বাংলাদেশের মতো একটা নেশন, আমি আসলে যখন আমরা বিষয়টা নিয়ে বিশ্লেষণ করছিলাম, বাংলাদেশের মতো দেশের আসলে এখান থেকে শেখার অনেক কিছু আছে। বাংলাদেশে যারা খেলা ফলো করেন বা সমর্থক রয়েছেন বা খেলা নিয়ে যারা কাজ করেন, তারা খেলাধুলা যে দুটো দিক, একটা জয় একটা পরাজয়, এটা অ্যাকসেপ্ট করতে পারেন না। আমাদের ভক্ত বলেন, মিডিয়া বলেন, সবারই জয়টা খুব পছন্দ, কিন্তু পরাজয়টাও যে খেলার একটা অংশ, এটাকে যে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করতে হয়, ইতিবাচকভাবে অ্যাকসেপ্ট করা যায়, সেই ব্যাপারটা কিন্তু আমাদের এই কালচারে অনুপস্থিত। অথচ কুরাসাওয়ার মতো একটা দেশ দেখেন 7-1 গোলে হেরেছে, সেটা তাদের মাথা ব্যথা নাই, তারা উৎসব করছে, সেলিব্রেট করছে যে আরে এত বড় একটা টুর্নামেন্টে খেলতে এসেছি, জার্মানির মতো এত বড় একটা দলের সঙ্গে আমরা কিছুটা সময় লড়াই করেছি, এটাই তো অনেক পাওয়া, আমরা এর বেশি কি চাই? হার জিতের ব্যাপারটাই বাদ, আমরা উপভোগ করব, বিশ্ব মঞ্চে নিজেদের দেশকে তুলে ধরবো, কালচারকে তুলে ধরবো, এই বিষয়টা আসলে ফ্যাসিনেটিং। এবং যেটা আপনি বললেন যে কুরাসাও নামে একটা দেশ জার্মানিকে 1 গোল দিয়েছে, আমিও ধরেন নতুন এই দেশটা সম্পর্কে জানতে পারলাম, এটাও তো তাদের দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট, যে এটা তাদের দেশ সম্পর্কে পুরা পৃথিবীতে ছড়িয়ে গেল। জি অবশ্যই, এবং কুরাসাও কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং ট্যুরিস্ট তারা আশা করছে যে বিশ্বকাপের পর
আরও বাড়বে সঙ্গত কারণেই। তবে যে জিনিসটা যে কুরাসাওয়ের মতো এত ছোট্ট একটা দেশের কাছ থেকেও আসলে বড় বড় দেশগুলোর একটা শেখার অনেক কিছুই আছে। বিশ্বকাপটা আসলে এই কারণেই হয়তো বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ এবং বিশ্বের সব থেকে বড় মঞ্চ এটা। আমাদের যে কালচার, আমাদের সমর্থকদের দেখি যে বাংলাদেশ যদি কোথাও হারে বা কোনো খেলা হারে খুবই হতাশ হয়ে যায়। মানে ক্রিকেটদের এক্সাম্পল যদি আমি দেই, সেক্ষেত্রে তাদেরকে বকাবকি করে। হ্যাঁ, তো মানে আমাদের এখান থেকে কি শেখার আছে? সেটা আমি একটু আগে বলছিলাম আরিফুল, যে বাংলাদেশের সমর্থক বা বাংলাদেশের মতো দেশগুলো, স্পেশালি সাবকন্টিনেন্টের মানুষ, আমরা খুব আবেগী হিসেবে, আবেগপ্রবণ জাতি হিসেবে পরিচিত সবাই। পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কান বলেন। যেটা বললাম আমি, যে একটা খেলায় আপনি যদি জয়টা উদযাপন করতে পারেন, তাহলে হারটাও আপনাকে মেনে নিতে হবে। কারণ খেলার আসলে রেজাল্ট দুইটাই হয়, একদল জিতবে আর একদল হারবে। আপনি সবসময় জিততে পারবেন না। এবং স্পোর্ট কেন এত গ্রেট, কেন স্পোর্টসের ব্যাপারটা এত পপুলার পুরো বিশ্বে, কারণ স্পোর্টসটা শেখায় আপনি যদি আজকে হারেন, কালকেও যদি হারেন, তৃতীয় দিনেও যদি হারেন, চতুর্থ দিনে আপনি জিতবেন। মানে স্পোর্টস আপনাকে জেতার সুযোগ দেবেই যদি আপনার ট্যালেন্ট, হার্ডওয়ার্ক এবং নিষ্ঠা, পরিশ্রম সবই থাকে। বাংলাদেশে আসলে আমাদের এই কালচারটা দ্রুত শুরু করা খুব জরুরি। আমরা ক্রিকেট বলেন বা ফুটবল বলেন, যে কোনো ক্ষেত্রে খুব দ্রুত অসহিষ্ণু হয়ে পড়ি। যে দল হেরেছে, আমার পছন্দ হয় নাই, আমি সোশ্যাল মিডিয়া একটা গালি দিয়ে দিলাম। মানে সোশ্যাল ডেভেলপমেন্টটা হয় না। সোশ্যাল ডেভেলপমেন্ট বা ধরেন এই যে হারকে অ্যাকসেপ্ট করা, হ্যাঁ হ্যাঁ, মানে হারার মধ্যে যে একটা ডিগনিটি আছে, আপনি পরাজয় মেনে নিচ্ছেন, এটার মধ্যে একটা ডিগনিটি আছে। এটা আসলে সোশ্যোলজিস্টরা ভালো বলতে পারবেন, সমাজবিজ্ঞানীরা, যে আমাদের দেশের মানুষদের জীবনে আসলে এত অপ্রাপ্তি, তারা সবকিছুই ওই খেলা তাদের প্রিয় দল দিয়ে পেতে চান। বাংলাদেশ ক্রিকেট দল যখন মাঠে নামে, তখন হয়তো আমাদের দেশের মানুষরা চিন্তা করে যে আজকে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমি কিনতে পারি নাই, 1 ডজন ডিমের জায়গায় 6টা ডিম কিনেছি, বাকি যে অপ্রাপ্তিটা, এটা আমি ক্রিকেট থেকে, আমার এই কষ্টটা আমি ক্রিকেট দিয়ে ভুলাবো। তো সমাজবিজ্ঞানের এটা ভালো এক্সপ্লেইন করতে পারবেন কেন এরকম, কিন্তু এরকমই ব্যাপারটা। তবে আমাদের এখন স্পোর্টস কালচারটা দীর্ঘদিনের, স্বাধীন হয়েছে দেশ 5 দশকেরও বেশি, 55 বছর। এখন ম্যাচিওর স্পোর্টস কালচারের দিকে আমাদের আসলে এগোতে হবে, এবং আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদেরও এই জিনিসটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে প্রমোট করা উচিত। আমরা মিডিয়াও কিন্তু আমাদের পালে হাওয়া লাগিয়ে দিই, অনেক হাউজই সেটা করে, আমরাও এই দোষ থেকে মুক্ত নই। কিন্তু ম্যাচিওর স্পোর্টিং কালচার, সেটাকে প্রমোট যদি আমরা করতে পারি, তাহলে আসলে খেলার জন্য ভালো, দেশের জন্য ভালো এবং সমর্থকদের জন্য ভালো। ধন্যবাদ রুবাই দেবতেকার। আরিফুল, ধন্যবাদ।